আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ১৬। বিয়ের কেনাকাটার জন্য একই গাড়িতে শামিল হল সাম্য, কথা, কণা, কৌশিক ও আদনান। কণা, কৌশিক ও আদনান স্বাক্ষর মামাতো ভাই বোন। কৌশিক আর আদনান ছাড়াও আরও ৪ জন মামাতো ভাই আছে তার। মামাতো বোন বলতেই কণাই। সবার ছোট এই মেয়েটাকে সবাই মোটামুট মাথায় করেই রাখে। সাক্ষ্য সাম্য ও ব্যতিক্রম নয়। ১৯ বছরের মেয়েটিকে ছোট মেয়ের মতোই জানালার পাশে বসতে দিল। একটু পর পর অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞেস করল। এসব কথা ছোট থেকে দেখে আসলেও দিতির কাছে প্রথম। মেয়েটাকে সে আরও একবার দেখেছিল বিয়েবাড়িতে সাক্ষ্যর সাথে। দিতি চেয়ে চেয়ে এই মেয়ের যত্ন দেখে ফোঁস করে শ্বাস ফেল। অতঃপর একটু সময় পর গাড়ি থেকে নামতেই কণাও নাম। আহ্লাদি কণ্ঠে, ভাইয়া, আমি কিন্তু একদম বিয়ের লেহেঙ্গার মতো লাল লেহেঙ্গা কিনব। কিনে দিবে কিন্তু? সাক্ষ্য শুধু স্থির শান্ত গলায় জানাল, আচ্ছা। একটা লাল জামদানিও কিনব কেমন? দিতি শুধু শুনে গেল একের পর এক ইচ্ছাগুলো। কেন জানি তার এই মেয়েটাকে পছন্দ হল না। চাহনি কথা কিছুই না। দিতি সরু চোখেই সবটা পরখ করে যাচ্ছিল। কণা কি সাক্ষ্যকে পছন্দ করে? না পুরোটাই মনের ধারণা? কে জানে। ফোঁস করে শ্বাস ফেলে পা বাড়াল দিতি। অতঃপর কেনাকাটার পর্যায়ে অনেকটা কেনাকাটা পর যখন দিতির জন্য ভারী লাল টকটকে লেহেঙ্গাটা দেখা হলো ঠিক তখনই কণা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, এইটা তো খুব সুন্দর। আমি নিই এটা। দিতি ছোটকাল থেকে সব একা পেয়েছে। মা বাবার একমাত্র সন্তানই সে। মা সামর্থ্যের মধ্যে সব কিছুই তাকে দিয়েছে। সে দিতি বিয়ের জন্য মনের মতো লেহেঙ্গাটা পছন্দ করে কণার কথাটা শুনে মাথা তুলে চাইল। পাশ থেকে কথা বলে উঠল, এত ভারী লেহেঙ্গা পরবে কণা? কনে হলে পরলে তাও ঠিক হতো তাই না? কণা চাইল। হেসেই বলল, কনে তো আমিই ছিলাম কথা আপু। মাঝখানে উনি এসে আমায় সরিয়ে দিলেন। দিতি ভ্রু কুচকাল। মাঝখানে এসে সরিয়ে দিয়েছে মানে? কপাল কুঁচকে বলে উঠল, মানে? মানে বুঝে আর কি করবেন? বিয়ে তো আপনাদের হয়েই গেছে তাই না? দিতি তাকাল। কণার কপাল কুঁচকানো। একটু ঝুঁকে দিতির কানে ফিসফিস করে আবারও বলল, যে বিয়েটা আপনার সাথে আয়োজন করা হচ্ছে ঠিক এই বিয়েটাই আমার সাথে হওয়ার কথা ছিল। দিতি তাকায় মুহূর্তে। মানে? আশপাশ তাকিয়ে একবার চোখ বুলাল সাক্ষ্যর উদ্দেশ্যেও। না, নেই। সাক্ষ্য, সাম্য দুইজনেই অন্য দিকটায়। দিতি ওভাবেই স্থির বসে থাকল। বলল, লেহেঙ্গাটা ওই নিক। আমি অন্য কিছু নিব। অতঃপর তার আরও একটু সময় পর সাক্ষ্য এল। দিতিকে দেখল ভ্রু বাঁকিয়ে। অতঃপর ফোনটা হাতে নিয়েই বাঁকা হেসে মেসেজ করল, মিসেস এহসান পছন্দ করেননি কিছু এখনও? নাকি আমি পছন্দ করে দেওয়ার জন্যই কিছু না নিয়ে বসে আছেন এখনও? হাতের ফোনটায় মেসেজ টোন পেয়ে চাইতেই স্ক্রিনে ভাসল বার্তাটা। দিতি মুহূর্তেই পিছু ঘুরল। দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার দিকেই। দিতি চেয়েই বলে উঠল, এখানে কি পাঞ্জাবি, শার্ট এসব পাওয়া যাবে? কিনবেন? সাক্ষ্য ছোটশ্বাস ফেলে। পাশে কথা আর কণা বলতে পারল না। এখানে পাঞ্জাবি শার্ট না পাওয়া গেলেও আপাতত আমার বুকে পাওয়া যাবে। স্বাক্ষর খুব ইচ্ছা হলেও বলল না। ভ্রু নাচিয়ে মুখে শুধু এইটুকু বলল, বাহ! আপনি আমার কথা এত ভাবছেন কবে থেকে? ভাবতে ভাবতে আমার জামাকাপড় নিয়েও ভাবছেন? দিতি ঠোঁট বাঁকায়। বলে, হু, কখনো ছেলেদের জামাকাপড় দেখিনি তো। জেন্টস শপের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলে সরাসরিই বলুন। ইনিয়ে বিনিয়ে বলছেন কেন? দিতি রেগে তাকাল এবারে। সুযোগ পেলেই জিজ্ঞেস করত যে কণা এই কথা কেন বলল? কেন বুঝাল বিয়েটা তার সাথে হওয়ার কথা ছিল? দিতির মনের ভেতর বিষয়টা খচখচ করেই গেল সবটাক্ষণ। সাথে রয়ে গেল চাপা রাগ। দিতি সে রাগ নিয়ে বিয়ের কেনাকাটা শেষ করল। লাল লেহেঙ্গার বদলেই কিনো শুভ্র রঙা একটা লেহেঙ্গা। ইচ্ছে করেই নীল। কারণ প্রথমবারে তার পছন্দের জিনিসটা হয়নি যখন তার বিপরীতেই নিবে সে। কথা দুটো জামা নিয়েছে। কিছুটা স্বাস্থ্য থাকায় তার ধারণা তাকে শাড়িকে মানায় না। এই কারণেই শাড়ি নীল না মেয়েটা। অথচ বান্ধবীর জোড়াজুড়িতেই একটা শাড়ি পছন্দ করতে হলো তাকে। দিতি হাসল। এই মেয়েটা বড্ড সহজ সরল।
তার দেখা সবচেয়ে ভালো মনের মেয়েটা। হেসেই বলল, আমরা অনেক ছবি তুলব দোস্ত হু। এ শাড়িটাই পরবি হু। সাম্য পাশ থেকে নাক কুচকাল। বিরস স্বরে বলে উঠল, ও শাড়ি পরবে? দিতু, ও যে মোটা। শাড়ি পরলে ওকে ছোটখাটো একটা হাতিই লাগবে। এর থেকে ভালো জামাই পরুক। পাশ থেকে কৌশিক আর আদনান হেসে ফেল সাম্যর কথা শুনে। কথার চোখ এড়াল না। নিজের এমন উপহাসে কথার চোখ টলমল করে উঠল যেন। শাড়িটা একপাশে রেখেই উঠে দাঁড়াল কথা। পা বাড়ানোর আগেই দিতি বলল, সাম্য ভাই, সবসময় এভাবে কথা শোনাও কেন ওকে? তুমি শিওর তুমি কখনো মোটা হবে না? যদি হও তখন তোমায় প্রতিটা মুহূর্তে কেউ এভাবে বললে কি করবে? কি করব? ওর মতো বসে না থেকে ওজন কমানোর চেষ্টা করব। সাম্যর মধ্যে ভাবাবেগ দেখা গেল না। দিতি নিজেও উঠল তখন। কথার পিছু পিছুই গেল। প্রায় সন্ধ্যা হল তখন। কেনাকাটা শেষে সবাইকে যার যার মতে বাসায় পৌঁছে দেওয়ার পর গাড়িতে যখন কেবলি দিতি ছিল ঠিক তখনই সাক্ষ্য শুধাল, আমার পছন্দ সাদা হলেও আপনাকে লালেই বু লাগত দিতি। আসবেন যখন বু রূপেই আসেন। আমিও তাকিয়ে দেখে বার কয়েক হার্ট ফেইল করি। দিতি চাইল পাশ ফিরেই। স্বাক্ষর ঠোঁটে তখনও বাঁকা হাসি। ওভাবেই ড্রাইভ করছিল সে। দিতি থমথমে চাহনিতে চেয়েই উত্তর করল, আপনার পছন্দ সাদা বলেই আমি সাদা পছন্দ করিনি। আমার মন চেয়েছে তাই করেছি। আপনার মন ঘুরে ফিরেই আমাকেই চায়, তাই আসার পছন্দগুলোই চায়। দুনিয়ায় কি মানুষ নেই আর? অথচ দুনিয়ায় এত মানুষ থাকলেও আপনার পছন্দ তো সাক্ষ্য এহসানকেই। সুতরাং লাল টুকটুকে বসে যে সাক্ষ্য এহসানের হার্ট ফেইল করার দায়িত্বটা নিয়ে নিন বরং। দিতি মুখ কুচকায়। স্বাক্ষর বাঁকা হাসিটা পরক করে বলে, যার তার হার্ট ফেইলের কারণ হয়ে লাভ কি বলুন? ততক্ষণে দিতির বাসার সামনেই গাড়িটা থামল। আচমকা গাড়ি থামিয়েই ফিরে চাইল দিতির দিকে। অতঃপর বলল, আবার বলুন। স্বাক্ষর চাহনি স্থির, শীতল। দিতি নজর রাখতে পারল না। শুধু বলল, সবার হার্ট ফেইলের কারণ তো সবাই হয় না স্যার। সাক্ষ্য ফের ভ্রু নাচাল। মুখে হাসি ঝুলিয়ে প্রশ্ন ছুড়ল, শিওর? অবশ্যই। আপনার হার্ট এতটা ঠুনকো নাকি যে ভালোবাসা ছাড়াই যার তার জন্য ফেইল করে? দিতি চেয়েছিল সাক্ষ্য মুখে বলুক তাকে। বলুক যে সেও দিতিকে ভালোবাসে। অথচ সাক্ষ্য বলল, বরং একটু ঝুঁকে শুধাল, অনেক বছর আগে আমি কোনো এক মেয়ের হৃদয়ের অস্থিরতার জন্য দায়ী ছিলাম। বোধহয় আমায় দেখলে তার হৃদকম্পন বাড়ত, হাঁসফাঁস লাগত। তারপর তার প্রতিশোধ স্রষ্টা কিভাবে নীল জানেন? দিতি ভ্রুকুচকে জানাল, কিভাবে? ওই একই মেয়েটাকেই আমার হৃদয়ের অস্থিরতার জন্য দায়ী করে। আমি সে অস্থিরতা দক্ষভাবে সামলেও নিচ্ছিলাম ম্যাম। কিন্তু মেয়েটা অবাধ্য হচ্ছিল। দিতি সঙ্গে সঙ্গেই কপাল কুঁচকে বলে উঠল, তো? এত অবাধ্যতা মানা যায় না মিসেস। কি মানা যায়? সাক্ষ্য হাসে। উত্তরে বলে, লুকিয়ে চুরিয়ে দেখুক, ভালোবাসুক, প্রেমে পড়ুক, চুমু খাক, হাজার বার তা আমার চোখে ধরা পুরুক, সমস্যা নেই। কিন্তু আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে এক বিন্দুও মানব না। একই অধিকারটা তো উল্টো দিকেরও হওয়া উচিত মিস্টার গু। সাক্ষ্য ভ্রু নাচিয়ে শুধাল, একই নয় বলছেন? সেটা আপনিই ভালো জানবেন। এইটুকু বলেই দিতি গাড়ি ছেড়ে নামল। অতঃপর পা বাড়ানোর আগ মুহূর্তেই সাক্ষ্য হাত টেনে ধরল। আরও একটা সপিয় ব্যাগ তার হাতে ধরিয়ে দিয়ে মিষ্টি করে হাসল সে। অতঃপর নিজের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, এটা আমার হয়ে আমার রাঙা বধূ সাজার জন্য দিলাম। নিন। ঠিক সময়ে আমার ঘরণী হয়ে চলে আসার অনুরোধ থাকল। দিতি বাকি দিনগুলোতে সাক্ষ্যর দিকে একটাবারও তাকায়নি। একটাবারও আড়াল হতেও দেখেনি। অথচ মস্তিষ্ক সর্বক্ষণ ভেবেছে ওই পুরুষটির কথায়। দিতি নিজের এহেন দুর্বলতাতে নিজেই মাঝে মাঝে বিরক্ত হয়। কখনো বা ভালো লাগে। দিতির পাশেই খেয়া বসা ছিল। দিতি ভাবতে ভাবতে খেয়াকেই আনমনে করল। দোস্ত, একটা ছেলের প্রেমে কবার পড়া যায় ঠিক? কবার? শত, হাজার, লাখ নাকি কোটি কোটি বার? উত্তর এল, বহুবার। কিন্তু কেন? দিতি ছোটশ্বাস ফেলে উচ্ছ্বাস হতাশা সব নিয়ে বলল, দোস্ত জানিস, আমি আসলেই উপরেই সাহসী সাহসী ভাব দেখাই।
ভেতরে ভেতরে আমি এখনও একটা ছেলেকে দেখলে বুক কাঁপে আমার। কে সেই ছেলে? বলব সময় হলে। খেয়া আর জোর করল না। দ্বিতীয় বলল না। বলল না, এক পুরুষকে সে কবেই মন দিয়ে বসে আছে। ভার্সিটি থেকে যখন ট্যুর প্ল্যান করা হলো ঠিক ওই সময়টাতেই দিতির আর স্বাক্ষর আনুষ্ঠানিক বিয়েটা অনুষ্ঠিত হল। ফলে দিতির বন্ধুবান্ধব কাউকে বলতে চেয়েও বলা হয়নি। কিন্তু জীবনের একটামাত্র বিয়ে বন্ধুবান্ধবদের না বলার জন্য দুঃখও হচ্ছিল তার। সে দুঃখের সাথে আরও একটা দুঃখ যোগ হল যখন দেখল কনাও লাল লেহেঙ্গা ভারী সাজে সেজেছে। বিয়ে তার, কণা কেন এত সাজবে? উত্তর না পেয়ে দিতি মায়ের কাছেই প্রথমে বলল, কণাও একই রকম সেজেছে আম্মু। কারোর বিয়েতে কেউ এমন সাজে? ও কেন সাজল? দিতির আম্মুর মেয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে চাইল। নিজের বিয়ের অনুষ্ঠানে কোথায় হাসি খুশি থাকবে তা নয়, অন্যের সাজ দেখে অভিযোগ করছে। ধীর গলায় বলল, ওর হয়তো ইচ্ছে হয়েছে, সেজেছে। তাতে কি? সবথেকে সুন্দর তো আমার আম্মুকেই লাগছে, একদম রাজকন্যার মতো। দিতি চাইল নরম চাহনিতে। ছোট থেকে তার আপন মানুষ বলতে মা ই সবসময় পাশে ছিল। বাবা বাসায় আসত মাসে একবার অথবা 2-1 সপ্তাহ পরপর। এই জন্য সবসময় মাই তাকে আগলে রেখেছিল। সে দিতি আজ মাকে রেখে চলে যাবে ভাবতেই কান্না আসে। উপর দিয়ে সে বেশ রাগ রাগ স্বভাবের হলেও ভেতরে ভেতরে সে আসলেই নরম মনের একটা মানুষ। যার কারণে মায়ের থেকে প্রশংসা শুনে সে বোকার মতো বলল, সত্যি? দিতির মা হাসে। উত্তর দেয়, হ্যাঁ সত্যি। একদম পরীর মতো লাগছে আমার ছোট্ট দিতিকে। কবে যে বড় হয়ে গেল বুঝেই উঠিনি। দিতির এই প্রথম ইচ্ছে হলো মায়ের কাছে আরও কিছু সময় থেকে যেতে। ইচ্ছে হলে মাকে জড়িয়ে বসে থাকতে। দিতি কখনোই অতটা ইমোশনাল মেয়ে ছিল না। অথচ আজ ওর কান্না পাচ্ছে। না চাইতেও চোখ টলমল করছে। দিতি ওভাবেই চেয়ে থাকল। নিজের কান্না আটকে হঠাৎ বলে উঠল, আম্মু, আব্বুর পরিবারের কেউ আজও আমার বিয়েতে এল না? দিতির মা তাকায়। বিয়েতে তাদের আত্মীয় স্বজন তেমন কারোরই উপস্থিতি নেই বললেই চলে। যা আছে তারা দিতিদের প্রতিবেশী। দিতির মায়ের বান্ধবীদের পরিবার। বাবার দিক থেকে শুধু ওর বাবাই উপস্থিত আছে। এমন নয় যে দিতি আগেও কখনো তার বাবার পরিবারের সদস্যদের দেখেছে। না, দেখেনি। বুঝ হওয়ার পর সে কখনোই দেখেনি তাদের, এমনকি কতশত ছুটিতে ও গ্রামের বাড়ি যাওয়ার জন্য কান্না করলেও কখনো নিয়ে যাওয়া হয়নি। দিতি আবারও বলল, তুমি তো বলেছিলে আব্বুর পরিবারের অনেক মানুষ আছে। আব্বু কি বলেনি তাদের? দিতির মা উসখুস করলেন কেমন। অপ্রস্তুত গলায় বললেন, কেন বলবে না? অবশ্যই বলেছে। উনাদের ইচ্ছে হয়নি তাই আসেনি। এতে মন খারাপ করতে হয়? কনেপক্ষের তেমন তো কেউই নেই আম্মু। আমি আছি না? তোর বাবা আছে। পুরো বিল্ডিংয়ের সবাই আছে। আমার কলিগরা আছে, বান্ধবীরা আছে। আর কি চাই? দিতি মানল, সবসময় তো সবাই থাকে না। সবাই আমাদের শুভাকাঙ্ক্ষীও হয় না। এই বিষয়টা মেনেই তার আত্মীয়রা তার বিয়েতে আসেনি দেখেও সে মন খারাপ করল না। দিতি গত 3 দিন যাবৎ ভার্সিটিতে যায়নি। বাসাতেই থেকেছে সবটা সময়। সাক্ষ্য বেচারা একটানা 3টে দিন বুকে না দেখে ভাবনায় পড়ে। হুট করে উধাও হওয়ার কারণ ও বুঝে না। বিয়ের অনুষ্ঠানের আগে কি মানুষের ছুটি নিতে হয়? দিতিকে সামনাসামনি পাত্তা না দেখানো পুরুষটা 2 দিন কারণবিহীনই দিতিদের বাসার রাস্তা দিয়ে গিয়েছিল। সরাসরি দেখার তৃষ্ণা মেটাতেই বোধ হয়। সাক্ষ্য গতকাল রাতেও এসেছিল। দিতিকে গুনে গুনে 99টা মিসড কল দিয়েছে শুধু নিচে নামতে বলার জন্য। অথচ ঘাড়ত্তারা দিতি ইচ্ছে করেই কল তুলেনি। আক্ত হওয়ার এতগুলো দিনেও যেখানে একটা কল করে বুয়ের খোঁজখবর নিল না সেখানে কেনই বা কল তুলবে দিতি? তাই তো তুল না সাক্ষ্য, সে হেতুতেই বিয়ের অনুষ্ঠানে দিতির পাশে বসে সর্বপ্রথমই থমথমে গলায় বলে উঠল, গতকাল আপনাকে গুনে গুনে 99টা কল দিয়েছি দিতি। তোলার প্রয়োজন বোধ করেননি না? স্বাক্ষর কণ্ঠটা টানটান। যেন রেগে আছে। দিতি পাশ ফিরেই চাইল। হ্যাঁ। মুখটা থমথমে। দিতি সে থমথমে মুখশ্রীকে পাত্তা না দিয়েই ফোরন কেটে বলল, ইহজীবনে কখনো আমার ফোনে আপনার এত তদারকি বা কল দেখতে পাইনি তো তাই বুঝে উঠিনি। সাক্ষ্য চাইল। দিতির খোঁচা দেওয়া কথাটা বুঝতে অসুবিধা হল না তার। ভ্রু উঁচিয়ে বলল,
তদারকি করলে এই কয়েকটা মাস থাকতে পারতেন আপনার আব্বু আম্মুর কাছে? কিডন্যাপ করে নিতেন নাকি? স্বাক্ষর থমথমে মুখটায় এবারে বাঁকা হাসি ফুটল। বলল, করতাম বোধ হয়। এতই সহজ? ভ্রু নাচিয়ে বলল সাক্ষ্য। কঠিন বলছেন? আলবাত কঠিন। অথচ আমি এফোর্টবিহীনই আপনাকে চুরি করেছি বহু বছর আগে। আফসোস হচ্ছে এখন। এফোর্ট দিলে তো আরও চুরির পাশাপাশি ডাকাতিও করতে পারতাম। দিতি মুখ কুচকাল। বহু বছর আগে থেকেই এই ছেলের জন্য পাগল হয়ে এখন তার আফসোস হয়। কি দরকার ছিল এত পাগল হওয়ার? এতটাই পাগল হতে কে বলেছে যে স্বাক্ষর সব বুঝে গিয়েছিল? দিতি নিজের অনুভূতির এহেন কার্যক্রমে আর স্বাক্ষর সবসময় এই খোঁচা দেওয়াটা ভালো লাগে না। না হয় একটু পছন্দ হয়েছিল। দেখতো একটু। ওটা সবসময় বলার কি আছে? বলল, ভালো কাজ তো করেননি। করেছেন চুরি। সাক্ষ্য হেসে ফেলে। বলে, আপনার মতো সুন্দরী মেয়েদের চুরি করা যায় ম্যাম। আর আপনার মতো ছেলেদের কি করা যায়? শুধুই ভালোবাসা। দিতি রাগতে চেয়েও রাগল না। মন ভালো লাগছে। ফুরফুরে একটা অনুভূতি বয়ে বেড়াচ্ছে। এতসবের পরেও উপরে দেখাল ভ্রুকুচকে রাখা মুখশ্রীটা। যেন সে ইহজীবনে কখনো সাক্ষ্যকে ভালোই বাসবে না। দিতির বিদায়ের বেলায় দিতি প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে মাকে জড়িয়ে কেঁদেছে। এখনও কাঁদছে। সে চলে গেলে মা একদম একাই। বাবা তো আসে কতদিন পর। এর মাঝের দিনগুলো মা একা থাকতে পারবে? দিতিই বা মাকে ছাড়া একা থাকবে কি করে? যে মেয়ের এখনও ব্যাগটা অবধি মা গুছিয়ে দেয়, খাবারটা অবধি মা খাইয়ে দেয়, কাপড়টা অবধি প্রায় সময় মা ধুয়ে দেয়, সে মেয়ে মাকে ছাড়া একা থাকবে কি করে? দিতি ভালোবাসার অনুভূতিতে মজে 14 বছর বয়স থেকেই চড়ুই এর মতো উড়ত। অপেক্ষায় থাকত সাক্ষ্যকে কবে পাবে। অথচ আজ তার সাক্ষ্যকে পাওয়ার আনন্দের থেকেও মাকে ছেড়ে যাওয়ার ব্যথাটাই বেশি অনুভব হচ্ছে। একটা ঘর, একটা বাসা সে ছেড়ে যাচ্ছে। এরপর থেকে সে এখানে আসবে অতিথি হয়ে। সারাদিন টয়টি করা, খবরদারি করা দিতি এরপর আর এই বাসায় খবরদারি করবে না ভাবতেই দিতির বুক ভার হয়ে আসে। প্রায় ঘণ্টাখানেক মাকে জড়িয়ে রেখেও দিতির কান্না বন্ধ হল না। শরীর কেঁপে উঠছে। সাক্ষ্য আর কখনো দিতিকে এমন কান্না করতে দেখেনি। না তো দেখেছে মায়ের প্রতি তার এমন বাচ্চামো। এই যে শরীর কেঁপে উঠছে মেয়েটার, কেঁদে কেটে চোখমুখ ফুলিয়ে ফেলেছে সাক্ষ্যর বুকটা কেমন করল বোধ হয়। অস্থির লাগল। এই প্রথম অনুভব করল এই মেয়েটা কাঁদছে দেখে তার ভালো লাগছে না। সাক্ষ্য ফোঁস করেই শ্বাস ফেল। মায়ের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে উঠল, তোমার বান্ধবীর মেয়ে কি 5-6 বছরের ছোট বাচ্চা আম্মু? এমন ভ্যা করে কাঁদে কেন খালি? আশ্চর্য। কান্না বন্ধ করতে বলো উনাকে। সাক্ষর মা চোখ রাঙ্গায়। ছেলেকে মুহূর্তেই ধমকে বললেন, সাক্ষ্য, কাঁদবে না ও? এতগুলো দিন বাবা মায়ের কাছে থেকেছে। এখন চলে যাচ্ছে, কাঁদবে না? নিয়ে আসব না উনাকে উনার মা বাবার কাছে? নাকি ওখানে আটকে রাখব? প্লিজ কান্না বন্ধ করতে বলো তোমার বান্ধবীর মেয়েকে। সাক্ষর মা এবারে কিছুই বললেন না। ছেলেকে শুধু চোখে শাসালেন। সাক্ষ্য ফোঁস করে শ্বাস ফেলেই চোখ বুঝে বিড়বিড় করে, কি জ্বালান্ত্রণা! বিয়ে করলে যে অন্যজন কাঁদলেও নিজের এমন হাসফাস লাগে আগে জানতাম না। দিতিকে যখন অবশেষে গাড়িতে উঠানো হলো বহু কষ্টে, তখন সাক্ষ্য বাইরে উঠতে নিবে ঠিক তখনই দিতির আম্মু টলমলে চোখে সাক্ষ্যর হাতটা চেপে ধরল। আশ্চর্যের বিষয় হল এতটা সময় দিতি একা কাঁদলেও দিতির আম্মু কাঁদেনি একটুও। শুধু মেয়েকে হাত বুলিয়ে বুঝিয়ে গিয়েছেন। বোধহয় সে কাঁদলে মেয়ে আরও দুর্বল হবে বলেই কাঁদেনি। উনি সাক্ষ্যর হাতটা চেপে ধরেই বললেন নরম গলায়, সাক্ষ্য, ও একটু মা পাগল। মাকে ছাড়া খুব বেশি দিন কোথাও থাকার অভ্যাস নেই। একটু কয়েকদিন পরপর নিয়ে এসো আমার মেয়েটাকে। সাক্ষ্য চাইল। টলমলে চোখের দিকে হুট করেই তার জবাবটা থেমে গেল। যেন বহু কষ্টে কান্নাটা থামিয়ে রেখেছে মানুষটা। সাক্ষ্য মৃদু হেসে বলল, আনব আন্টি। ও একটু বাচ্চামো করে। তোমায় হয়তো অনেক জ্বালাবে। রাগ বেশি আমার মেয়েটার। রাগলে প্লিজ কখনো খারাপ ব্যবহার করো না সাক্ষ্য। মানতে পারবে না ও। সাক্ষ্য আশ্বাস দিয়ে বলল, করব না। দিতির আম্মু এতটা সময় না কাঁদলেও এবারে টপাট এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। বলল, ওকে একটু যত্ন উপহার দিও। খুব বেশি কিছু লাগবে না।
আমার মতো করে একটু আমার মেয়েটাকে আগলে নিও সাক্ষ্য। যদি তুমি হয়তো বিয়েটায় প্রথমে মত দাও, আমি জানি না তোমাদের ছন্নছাড়া সম্পর্কটার ভবিষ্যৎ কেমন হবে। কিন্তু আমার মেয়েটার সাথে প্লিজ কখনো খারাপ ব্যবহার করো না সাক্ষ্য। ভুল হলে বুঝিয়ে বলিও। হুহ। সাক্ষ্য মাথা দুলাল। শান্ত স্বরে বলল, আন্টি, আপনার মেয়ের সাথে আগদে প্রথমে মতো দেইনি বলেই আপনার মনে হচ্ছে হয়তো আমি আপনার মেয়ের যত্ন করব না, অবহেলায় ফেলে রাখব। কিন্তু আমি শুধু এইটুকু বলবো, আমার উপর ভরসা রাখবেন আন্টি। অভিযোগ করার সুযোগ পাবেন না দেখবেন। দিতির মা আর কিছুই বলল না। একটু পর সাক্ষ্য নিজেও উঠে বসল। দিতি তখনও ফুফিয়ে কাঁদছে। থেকেই কেঁপে উঠছে শরীরটা। সাক্ষ্য সরু চোখে তাকিয়ে থেকেই পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে ধরল। গম্ভীর গলাতে বলল, কয় প্যাকেট টিস্যু লাগবে ম্যাম? বলে রাখলে আনিয়ে রাখতাম। দিতি ফুফিয়ে কাঁদতেই চোখ ঘুরিয়ে চাইল। কথাটা যে তাকে ফোড়ন কেটে বলা হয়েছে বুঝেই অপর পাশে মুখ ঘুরিয়ে তাকাল সে। সাক্ষ্য হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেল। বলল, দিতি প্লিজ, কান্নাটা থামান। আপনার কান্না দেখে মনে হচ্ছে আমি ছোট একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। মানুষজন আমায় কিডন্যাপার ভাববে। অথচ আমি আপনাকে এতগুলো দিন সময় দিয়েছি শুধু কান্না না করার জন্য। দিতি ভ্রুকুচকে রাগ চোখে তাকাল। সাক্ষ্য দিতির কান্নার মাঝেও এমন তাকানো দেখে হেসে ফেল। অবশেষে যখন সাক্ষ্যদের বাসার সামনে এসে গাড়ি থামল, সাক্ষ্যই প্রথমে নামল। মুখে হাসি রেখে প্রথমেই ঝুঁকে হাত বাড়াল দিতির দিকে। অতঃপর ভ্রু নাচিয়ে বলল, বাচ্চাদের মতো কান্নাকাটি করে ও তো বরের পাশে বসে শ্বশুরবাড়ি চলে এলেন মিসেস। সব কান্না তো অনর্থক গেল বলুন? দিতি ফোলা চোখেই রাগ নিয়ে চাইল। বলল, না আসলেই খুশি হতেন নাকি? চলে যাব। সাক্ষ্য দিতির হাত ধরল। দিতি হাত ধরে নামতেই সে বলল, চলে যখন এসেছেনই থাকুন, আমার কাছে আপনার দায়িত্বটা পাকাপোক্তভাবে নিতে দিন এবার। তখন রাত। ঘরটা সাজানো হয়েছে লাল আর সাদা ফুলে। বিছানা জুড়ে আছে গোলাপের উপস্থিতি। দিতিকে পরানো হয়েছে লাল টুকটুকে একটা শাড়ি। নাকে জ্বলজ্বল করছে নাকফুলটা। দিতি খুব আহামরি সাজেনি, শুধু চোখে হালকা কাজল দিয়েছে। খাটের এক কোণে বসেই এতক্ষণ দরজার দিকে চাইছিল সে। অতঃপর রুমে সাক্ষ্যর উপস্থিতি টের পাওয়া মাত্রই মাথা তুলে চাইল। দিনে এত কেঁদেছে যে মেয়েটার এখন ও চোখ মুখ ফোলা ঠেকছে। সাক্ষ্য ফ্রেশ হয়ে এসেই চাইল দিতির দিকে। সাদা পাঞ্জাবির বদলে পরনে সাদা টি শার্ট তখন। ধীর পায়ে এগিয়েই বলল, মিসেস সাক্ষ্য, এহসান এতক্ষণ না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। দিতি চাইল। উঠে বলল, আপনার জন্য কেন অপেক্ষা করব? আমার ঘুমোতে ইচ্ছে হচ্ছে না, তাই বসে আছি। 2 দিনের অভিজ্ঞতায় এইটুকু অন্তত বুঝেছি আপনার ঘুম খুবই প্রিয়। তো সে ঘুমকে পাত্তা দেওয়া উচিত ছিল না আপনার? দিতি ভ্রু কুঁচকে নিল। বলে, আপনার কি কোনোভাবে মনে হচ্ছে ঘুমকে পাত্তা না দিয়ে আমি আপনাকে পাত্তা দিচ্ছি? সাক্ষ্য হাসে। নিজের চুলগুলোতে হাত চালিয়ে জবাব দিল, অবভিয়াসলি। ভুল ধারণা। আমি এখনই ঘুমাব। সাক্ষ্য ভ্রু নাচিয়েই জিজ্ঞেস করল, ঘুমান? না করেছি? আপনি না করলেই কি আমি তা শুনে না ঘুমিয়ে থাকতাম? অবশ্যই না। তবে ঘুমানোর আগে আপনার দেনমোহরের টাকাটা নিয়ে ঘুমান। কথাটা বলেই সাক্ষ্য একটা খাম এগিয়ে ধরল। ভেতরে বোধহয় একটা কাগজের মতো কিছু। দিতি ভ্রু কুঁচকে চাইতে বুঝল খামের ভেতর থাকা পাতাটায় তার দেনমোহরের অঙ্কটা বসানো আছে। ভ্রু কুঁচকেই বলল, এখন কেন? সাক্ষ্য ফের ভ্রু নাচাল। প্রশ্ন ছুড়ল, এখন নয় বলছেন? দিতি উত্তর করল এবারে। সাক্ষ্যর চাহনি, হাসি আর কণ্ঠ শুনে উঠল সে। ফ্রেশ হওয়ার জন্য কাপড় নিয়েই বলল, আমি ঘুমাব। দিতির কথা শুনে হেসে ফেল সাক্ষ্য। দিতি মনে মনে কি ভাবল, নয়তো সঙ্গেই ঘুমাব বল কেন? হেসেই বলে উঠল, না তো করিনি। ফ্রেশ হয়ে এসে ঘুম দেন। বাচ্চা মানুষ, অনেক কান্নাকাটি করেছেন এমনিতেই। দিতি ফিরে চাইল। ভ্রু কচকে জানাল, ভদ্র সাজার ঢং করবেন না। দেনমোহরের টাকাটা কেন পরিশোধ করছেন আমি জানি না ভাবছেন? সাক্ষ্য একটু ঝুঁকল। বলে, জানেন? তা কি জানেন? আমাকেও একটু বলুন। আপনি যে ভালো না এটা আমি খুব ভালো করে জানি। সেটাই তো। আমি চাই আপনি আরও ভালো করে জানুন যে আমি ভালো না। জানবেন? ইচ্ছে নেই। কথাটা বলেই দিতি পা বাড়াল ওয়াশরুমের দিকে।
যেতে যেতে বলল, শুনুন, বিছানা থেকে ফুলগুলো সরাবেন না। আমার ভালো লেগেছে সাজানোটা। না সরালে ঘুমাব কোথায়? সোফাতে ঘুমান। সমস্যা কি? স্বাক্ষর চোখ ছোট ছোট হয়ে এল। আজ সত্যি অনেক দখল গিয়েছে। সারাদিন ব্যস্ত থাকা সাক্ষ্য এখন সোফাতে ঘুমাতে হবে কপাল কুচকাল। বলল, সোফায় আমার ঘাড় ব্যথা করবে। বিনিময়ে দিতি শুধাল, আমারও কান্নাকাটি করে মাথা আর চোখ ব্যথা করছে। আমি একাই কেন এসব সহ্য করব? বিয়ে তো আপনিও করেছেন কি তাই বলে বিয়ে করে এখন সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা সহ্য করতে হবে? দিতির হাসি এল। এই প্রথম তার মনে হল আহা শান্তি। এতক্ষণের মায়ের জন্য করা মন খারাপও ভুলে গেল। বলল, হবে। না করলে? না করলে আমার আম্মুর কথা মনে পড়বে। আম্মুর কথা ভেবে কান্না করব। আমার এখনও আমার আম্মুর কথা মনে পড়ছে। শুধু আম্মু নেই বলে কাঁদতে পারছি না। সাক্ষ্য নিশ্চল চাহনিতে চেয়ে তারিফ করল, বাহ, সেরা ব্ল্যাকমেইল। দিতি একেবারে আধ ঘণ্টা সময় নিয়ে শাওয়ার নিল। সারাদিনের ভারী গহনা, শাড়ি পরে পরে ক্লান্ত হয়ে শাওয়ারটা নিয়েই গায়ে জড়াল হালকা একটা সুতি শাড়ি। শাড়ির একটু আধটু ভিজে গেলেও হালকা গোলাপি শাড়িটা শরীরে জড়িয়েই দিতি চুল থেকে তেয়ালেটা ছাড়িয়ে নিল। অতঃপর বের হয়েই প্রথমে ফোনটা নিয়ে গেল বেলকনিতে। তোয়ালেটা দড়িতে মেলে দিয়ে বসে ফোনে চাইতেই চোখে ভাসল গুটিকয়েক মেসেজের নোটিফিকেশন। দিতি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোই দেখল। সর্বশেষ দেখল মিহু মেসেজটা। দিতি, সাক্ষ্য স্যার নাকি আরও ৪-৫ মাস আগে থেকেই বিবাহিত। এমন দুঃখ মানা যায় বল? তাও সাক্ষ্য স্যারের বুটা নাকি নিধি নয়, অন্য কেউ। তাও আমাদেরই ভার্সিটির। আমার তো দুঃখে এখন ট্যুরে থাকতে মন চাইছে না। দিতি চাইল। উত্তর করল, তুই এতসব কিছু কিভাবে জানিস? গ্রুপেও বিস্তর আলোচনা। সবাই কিভাবে জানে এত কিছু? তার একটু পরই রিপ্লাই এল, ডিপার্টমেন্টের অন্য এক স্যার বলেছে ট্যুরের জন্য স্যারের বিয়েতে যেতে পারেনি আজ। তুই কোনো জগৎ এ আছিস হু? স্যারের আইডিতে গিয়েছিস? ম্যারিড স্ট্যাটাস দেখ। তারিখটা আরও আগের। দিতি চোখ ছোট ছোট করে তাকায়। অতঃপর আরও ঘণ্টাখানেক বসে বসে সব মেসেজ, আলোচনা সব চেক করল। কোথাও এমনটা মনে হয়নি যে সবাই জানে সাক্ষ্য স্যারের বুটা কে। আশ্চর্যের বিষয় হল নিধি কিছুই বলল না। বরং এসব আলোচনাতেও তার মেসেজ দেখা গেল না। দিতির নিজেকে আজ কোনো এক রহস্যের সমাধান বলে মনে হল, যাকে নিয়ে সবার এত কৌতূহল। অথচ সেই আড়াল থেকে এসব কৌতূহল দেখে মজা পাচ্ছে। দিতির মন খুশি হল। রুমে এসে ফোনটা রেখে একবার চাইল সাক্ষ্যর দিকে। কপালে হাত রেখে সোফাতেই ঘুমিয়েছে। দিতি সোফায় ঘুমিয়ে থাকা সাক্ষ্যর মুখের উপর ঝুঁকতেই দিতির চুলগুলো গিয়ে পড়ল সাক্ষ্যর মুখ চোখে। দিতির মুখে তখন বাঁকা হাসি। তর্জনী আঙ্গুলে সাক্ষ্যর ঠোঁট ছুঁয়ে হাসে সে। ওভাবে ঝুঁকেই আওড়াল, বর সামনে থেকেও তাকানো নিষেধ তাই না স্যার? এখন বউ সামনে থেকেও বউয়ের থেকে আলাদা থাকার মজা কেমন ব্রো? মচৎকার না? কথাটা বলার সঙ্গে সঙ্গেই সাক্ষ্যর ঘুমন্ত মুখে বাঁকা হাসি ফুটল। এক হাতে আচমকাই দিতির কোমর টেনে ধরে নিজের বুক এর উপর ফেলে ধীর গম্ভীর স্বরে বলে উঠল, বেঁচেই যাচ্ছিলেন ম্যাম। কিন্তু নিজে থেকেই যখন কাছে এলেন তখন আলাদা আর থাকি কি করে বলেন? শেষ মুহূর্তে এসে সাক্ষ্য এহসানের প্রতি প্রেম দেখিয়ে তো ভুল করে ফেললেন। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।